আপনারা রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على رسوله الكريم وعلى اله وصحبه واهل بيته اجمعين। খুলনা ৬টি আসনে 11 দলীয় নির্বাচনে ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষ থেকে যে ৬ জন দায়িত্বশীল নেতাকে দেশবাসীর প্রত্যাশা পূরণের জন্য আমরা সংসদ সদস্য পদপ্রার্থী করেছি, তাদের সমর্থনে আয়োজিত আজকের এই জনসভার সম্মানিত সভাপতি, সভামঞ্চে বসা 11 দলের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ, প্রিয় খুলনাবাসী ভাই ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন একটি ফ্যাসিবাদী শক্তির কবল থেকে 24 সালের 5ই আগস্ট এদেশের মুসলিম মানবতাকে আল্লাহ তাআলা মুক্তি দান করেছেন। আলহামদুলিল্লাহ। খুলনাবাসী সারা দেশের মতো আপনারও মজলুম ছিলেন। সারা বাংলাদেশের জনগণ প্রত্যক্ষ করেছে ছোপ ছোপ লাশ আর ছোপ ছোপ রক্ত আর খাড়ি খাড়ি লাশ। করোনা তার ব্যতিক্রম ছিল না। তাই ফ্যাসিবাদী শাসন আমলে শুরু থেকে শেষ পর্যন্ত, বরঞ্চ তারও একটু আগে আমি ফিরে যেতে চাই সেই পল্টন মোড়ের 2006 সালের 28 অক্টোবরের নৃশংস লঘুইটার হত্যাকাণ্ডে। এখান থেকে শুরু করে 24-এর 5ই আগস্ট পর্যন্ত যাদের আত্মাহুতি, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা বাংলাদেশ পেয়েছি, আমি সেই সমস্ত শহীদানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। যে সমস্ত ভাই বোনা জুলুম, অত্যাচার, ফ্যাসিবাদের প্রতিবাদ করতে গিয়ে আহত পঙ্গু হয়েছেন, লড়াই করেছেন, দফায় দফায় মামলা গলায় নিয়ে জেলে গিয়েছেন, এমনকি অনেকের পক্ষে দেশে থাকাও সম্ভব হয়নি, আমি তাদের প্রতি সহানুভূতি এবং শ্রদ্ধা নিবেদন করছি। সম্মানিত ভাই ও বোনেরা, খুলনাকে একসময় বলা হতো শিল্পের রাজধানী। যাদের উপর আর্থিক, দৈহিক, মানসিক সব ধরনের নির্যাতন করা হয়েছে, ব্যাংকগুলো ডাকাতি করে উজাড় করে ফেলা হয়েছে, শেয়ার মার্কেট লুট করে কমপক্ষে 284 জন মানুষকে আত্মহত্যায় বাধ্য করা হয়েছে, লক্ষ লক্ষ পুঁজি বিনিয়োগকারীকে, তরুণদেরকে রাস্তায় বসানো হয়েছে। আজ আমি তাদের পক্ষে দাঁড়িয়েছি, আমি তাদের পক্ষে দাঁড়িয়েছি যারা দেশের মানুষকে গোলাম বানিয়ে নিজেরা জমিদার হয়ে বসেছিল, তাদের বিরোধিতা করতে গিয়ে যারা আওয়াজ তুলেছিল, তাদের কণ্ঠ স্তব্ধ করে দেওয়ার জন্য জনগণের টাকায় কিনা অস্ত্র থেকে গুলি ছোড়া হয়েছিল। 24-এর বিপ্লবের সময় শিশু থেকে বৃদ্ধ, বোন থেকে ভাই, সেই টেকনাফ থেকে তেতুলিয়া, জাফলং থেকে সুন্দরবন, সবাই নেমে পড়েছে। মা তার 10 মাসের কুলের অবুঝ শিশু নিয়ে রাস্তায় নেমে পড়েছেন। রাজধানী ঢাকার উত্তরায় সাংবাদিক বন্ধুরা প্রশ্ন করেছে, মা আপনি এই সাংঘাতিক কাজটা করতে গেলেন কেন? তিনি জিজ্ঞেস করলেন, আমি কি সাংঘাতিক কাজ করলাম? বলে যে এই যে কুলের অবুঝ শিশু নিয়ে আপনি রাস্তায় এসেছেন, মুহুর্মুহু গুলি আর টিয়ারশেলের ধোঁয়া, যদি কোনো কিছু হয়ে যায় কই কি হতে পারে, কই গুলি এসে আপনাকে, আপনার সন্তানকে খতম করে দিতে পারে। সে মা চিৎকার দিয়ে সেদিন বলেছিলেন, সন্তান আমার একটা নয়, আজকে বাংলার রাস্তায় আনাচে কানাচে লক্ষ লক্ষ যে তরুণ তরুণী নেমেছে, সবগুলো আমার সন্তান। আমি সেই সন্তানদের সাথে সংহতি প্রকাশ করতে এখানে এসেছি, আমি তাদেরকে সাহস দিতে এসেছি, আমি জানাতে এসেছি তা পুরুষ বিড়াল শিকারের মতো কোন সন্তান চাই না, সিংহ এবং বাঘের মতো সন্তান চাই। সেই মাকে ছেড়েও, মায়ের জাতিকে ছেড়েও সেদিন মায়ের রাস্তায় নেমে এসেছিলেন বলেই জালিমের অস্ত্র বোটা হয়ে পড়েছিল। সম্মানিত ভাইয়া, আমরা কি চাই সেই দুঃশাসনের যুগ আবার ফিরে আসুক, সেই ফ্যাসিবাদ আবার ফিরে আসুক? যদি আমরা না চাই, তাহলে যে দুঃখী মানুষগুলোর কথা বললাম
বললাম, আজকে তাদের মুখে হাসি ফোটানোর জন্য নতুন লড়াই আমাদেরকে শুরু করতে হবে ইনশাআল্লাহ। এ লড়াই কোন দল, কোন গোষ্ঠী, কোন পরিবারের মুক্তির লড়াই নয়। এ লড়াই 11 কোটি মানুষের মুক্তির লড়াই। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সারা বাংলাদেশী জনগণের মুক্তির লড়াই। আমরা চেষ্টা করেছি 5 তারিখ আল্লাহ তাআলার পক্ষ থেকে এই নিয়ামত পাওয়ার সাথে সাথে সেজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে। আমরা সেদিন দেশবাসীকে আশ্বস্ত করে সাহস দিয়ে বলেছিলাম, জুলুম আমাদের উপর যাই করা হোক না কেন, আমরা ইনশাআল্লাহ এখন শান্ত থাকবো, ধৈর্য ধরবো। আমরা দেশবাসীর জান, মাল, ইজ্জত, আবরুর পাহাড়ের দায়িত্ব পালন করবো। আমরা আমাদের কথা রেখেছি। আমরা বলেছিলাম আমাদের সম্পদ লুণ্ঠন করা হয়েছে, ঘর ভেঙে দেওয়া হয়েছে, চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তাই বলে কারো সম্পদের উপর আমরা হাত দিব না, আমরা কোনো চাঁদাবাজি করবো না। আমরা আমাদের কথা রেখেছি। আমরা বলেছিলাম যারা আমাদের ক্ষতি করেছে, আজ আমরা ঘোষণা করছি তাদের উপর থেকে আমরা কোনো প্রতিশোধ নেব না। আমরা আমাদের কথা রেখেছি। আমরা বলেছিলাম আমরা মামলা দিয়ে হয়তো কোন নাগরিককে আমরা কষ্ট দিব না, হয়রানি করবো না। আমরা আমাদের কথা রেখেছি, আমরা সেটা করিনি। আমরা বলেছিলাম এই দেশ শুধু মুসলমানদের নয়, অবশ্যই মুসলমান এখানে সংখ্যাগরিষ্ঠ, কিন্তু মিলেমিশে ফুলের বাগান, আরো 3টি ধর্মের লোক এখানে বসবাস করেন। আমরা তাদের জীবনের ইজ্জত এবং সম্পদের পাহারাদার হয়ে দাঁড়িয়ে গেলাম। কোন দুর্বৃত্ত তাদের দিকে চোখ তুলে তাকাতে পারবে না, কোন হাত তাদের দিকে বাড়াতে পারবে না। আমরা আশা করেছিলাম রাজনৈতিক দলগুলো সেখানে দায়িত্বশীলতার পরিচয় দেবে, কিন্তু আফসোস সকলে এই দায়িত্বশীলতার পরিচয় দিতে পারেননি। আজ তাহলে দেশবাসীর কাছে পরিষ্কার হয়ে গেল এই দেশের মানুষ, মাটি এবং সম্পদ, ইজ্জত কার কাছে নিরাপদ। এটাকে এখন আর বুঝতে কোনো বাকি আছে? কোনো বাকি নাই। যুবক বন্ধুরা, তোমরা বুক চিতিয়ে লড়াই করে আমাদেরকে মুক্তি এনে দিয়েছ, তোমাদেরকে মোবারকবাদ। কিন্তু আমরা তোমাদের হাতে বেকারের ভাতা তুলে দিয়ে অপমান করতে চাই না। আমরা তোমাদের প্রত্যেকটি যোদ্ধার হাতকে কর্মী এবং কারিগরের হাতে পরিণত করতে চাই, এবং তোমাদের হাতে, যুবক যুবতীদের হাতে আমরা মর্যাদা সেই কাজগুলো তুলে দিতে চাই। সেদিন তোমরা গর্ব করে বলবে আমি আমার নতুন বাংলাদেশের একজন গর্বিত কারিগর। আমার অবদান আছে, আমি বসে বসে বেকার ভাতা আমি খাই না, বরঞ্চ আমি আমার জাতিকে দিতে চাই। আমরা এইভাবেই আমাদের যুব সমাজকে কর্মসংস্থানের মাধ্যমে একদিকে দেশ করা, আরেকদিকে তাদেরকে সম্মানিত করতে চাই। যদি এটা আমরা পারি, তাহলে বিপ্লবে তোমাদের ভূমিকার কিছুটা হলে আমরা ঋণ পরিশোধ করতে পারলাম বলে মনে সান্ত্বনা পাবো। মা বোনেরা, ইনশাআল্লাহ এই নতুন বাংলাদেশ আল্লাহ যদি আমাদেরকে গড়ার সুযোগ দেন, এই নতুন বাংলাদেশে আপনি আপনার নিজ গৃহে, অবস্থান স্থলে, আবাস ভূমিতে, আপনি চলাচলের সময় এবং কর্মক্ষেত্রে সব জায়গায় ইনশাআল্লাহ 2টি জিনিস আপনাদেরকে আমরা নিশ্চিত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। একটি আপনাদের মায়ের মর্যাদা, দ্বিতীয়টি হচ্ছে আপনাদের নিরাপত্তা। এই 2টা ইনশাআল্লাহ আমরা নিশ্চিত করব। সম্মানিত ভাই বোনেরা, খুলনা অঞ্চল ছিল এক সময় ইন্ডাস্ট্রি এবং কৃষিতে সমান তালে পাল্লা দেওয়া, 2টাই এখন শেষ। জলাবদ্ধতার কবলে পড়ে, লবণাক্ত পানির কবলে পড়ে, দফায় দফায় ভাঙন দিয়ে জোয়ার আসার কারণে আজকে কৃষকদের একেবারে বিধ্বস্ত অবস্থা। আর্থিকের কথা আগেই বলেছি। আল্লাহ যদি আমাদেরকে এই দেশের এই 2টা একসাথে চলে না। আমরা অনুরোধ করব, নিজের মাকে সম্মান করুন। যদি আপনি নিজের মাকে সম্মান করতে পারেন, তাহলে গোটা মায়ের জাতিকে আপনি সম্মান করতে পারবেন। আর যদি নিজের মাকে সম্মান না করতে পারেন, আপনি বাংলাদেশের একজন নারীকেও সম্মান করতে পারবেন না। আজকে বিভিন্ন জায়গায় হামলা শুরু হয়েছে, মাথা গরম হয়ে গিয়েছে। মাঘ মাস, আরে ভাই এখন মাথা গরম হলে চৈত্র মাসে কি করবেন? এখন ঠান্ডা রাখেন না। এখন তো আরামদায়ক বাতাস আছে, আবহাওয়া আছে, এই সময় গরম করিয়েন না মাথাটা। জনগণের রায়ের প্রতি আস্থা রাখুন।
অতীতে জনগণের রায়কে যারা সম্মান করে নাই তাদের পরিণতি কি হয়েছে তার থেকে আমাদের সকলের শিক্ষা নেওয়া উচিত। হ্যাঁ, জনগণের গায়ে হাত দিতে পারবেন, পিঠে চাবুক মারতে পারবেন, কিন্তু জনগণের হৃদয় এবং কলিজা জয় করতে পারবেন না। হৃদয় কলিজা যদি জয় করতে হয় তাহলে সকলকে তার নিজ নিজ জায়গায় সম্মান দিতে হবে, বিশেষ করে মায়ের জাতিকে। আমাদের কথা ভাই একবারেই স্পষ্ট, জীবন দিব, আমার মায়ের ইজ্জত দেব না। মায়ের ইজ্জতের জন্য লড়ে যাব। সুতরাং কেউ আর মেহরবানি করে এই অপকর্ম করবেন না। যারা করেছেন তওবা করেন, সংশ্লিষ্ট ব্যক্তির কাছে মাপ চেয়ে নেন। তিনি চাইলে মাফ করে দিতে পারেন, আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারেন। কিন্তু সেই কালো হাত আর যদি সামনে বাড়ানোর চেষ্টা করেন, আমরা গালে হাত দিয়ে বসতে পারবো না ভাই। পায়ে পাড়া দিয়ে মুখের পর ঠুটের উপর ঘুষি মারবেন আর বলবো যে এবার কানটাও ছিঁড়ে নেই, এই কাজ হবে না। বরঞ্চ সমান ওজনের হিসাব নিকাশ আপনাদের দিকে ফিরিয়ে দেওয়া হবে। আমরা কারো পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধাতে চাই না, কিন্তু কেউ ঝগড়া বাঁধাতে আসলে ছেড়েও দেওয়া হবে না। পারবেন আপনারা? এখন থেকে 12,000-এর ভূমিকা পালন করবেন। প্রত্যেকটি নরনারীর ভোটের অধিকার আপনারা পাহারা দিবেন। যার ইচ্ছা যেখানে তাকে দিবে, কিন্তু আমরা ভোটের বাক্স পর্যন্ত ভোটারকে পৌঁছে দিতে চাই। ওই বাক্স পর্যন্ত ভোটার পৌঁছার পরে তারা নিজের ভোটের হিসাব করা গ্রহণ করবে ইনশাআল্লাহ। আমরা 13 তারিখ থেকে আল্লাহ তাআলার দরবারে একটা নতুন বাংলাদেশ চাই, একটা অভিশাপ মুক্ত বাংলাদেশ চাই। আমার মায়ের জন্য একটা নিরাপদ বাংলাদেশ চাই, শিশুদের জন্য একটা নিরাপদ বাংলাদেশ চাই, আমার বৃদ্ধ বনিতার জন্য একটি নিরাপদ বাংলাদেশ চাই, সকল ধর্ম বর্ণের মানুষের জন্য নিরাপদ বাংলাদেশ চাই। সেই বাংলাদেশ চাইলে এখন থেকে দুটি ভোটের ব্যাপারে কঠিন সিদ্ধান্ত এবং স্পষ্ট সিদ্ধান্ত নিতে হবে। হ্যাঁ ভোট মানেই হচ্ছে আজাদি, না ভোট মানে হচ্ছে গুলামি। এবার আপনারা বলুন, আজাদি না গুলামি? আজাদি না গুলামি? 12 তারিখ ভোট হবে ইনশাআল্লাহ হায়ের পক্ষে, প্রথম ভোট হা। এরপরের ভোটটি হবে ইনসাফের পক্ষে। যারা তাদের চরিত্র হেফাজত করেছে, সংগঠনকে হেফাজত করেছে, তারা দেশকে হেফাজত করবে ইনশাআল্লাহ। আমরা এই দুইটি ভোট, এই দুইটি আমানত প্রত্যেক ব্যক্তির কাছে আমরা হাত পেতে আবেদন জানাই, আপনারা আমাদেরকে দিন। অনেককে পরীক্ষা করেছেন, এই দায়িত্ব একবার আমাদেরকে দিয়ে আমাদেরকে পরীক্ষা করুন এবং আমাদের সাথে থাকুন। আমরা কথা দিচ্ছি, আমরা আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এখন আমি এই 6 জন প্রার্থীকে আপনাদের সামনে তাদের হাতে 11 দলের প্রতীক তুলে দিচ্ছি। খুলনায় 1 আসন। আচ্ছা, আজানটা শেষ হোক, সবাই কেউ যাবেন না, থাকবেন। আমরা 3-4 মিনিটের মধ্যে শেষ করে দেবো। আপনি ডানপন্থী, আমার ডান দিকে আসতে হবে, বামপন্থী না তো। আর এইদিকে ডান, এইদিকে আসতে হবে। দয়া করে কেউ দাঁড়াবেন না। আলহামদুলিল্লাহ, এবার আমরা দাঁড়িপাল্লা তুলে দিচ্ছি। খুলনা 1 আসনের আমাদের 11 দলের প্রার্থী বাবু কৃষ্ণ নন্দী। মার্কা আছে? মার্কা সুরে সুরে সারা দেশে খুলনায় 12 তারিখ সারাদিন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খায়রা। দাঁড়িপাল্লার বিজয় নিয়ে ইনশাআল্লাহ 12 তারিখ করে ফেলবে। সামনে বসেন। জাযাকুমুল্লাহু খায়রা। এবার খুলনা 5 নাকি খুলনা 4? খুলনা 4 তিনি খেলাফত মজলিসের সম্মানিত নায়েবে আমির হযরত মাওলানা সাকাত হুসাইন, তার হাতে আমরা ইনশাআল্লাহ ঠিকঠাক মতো বাংলাদেশ চলার জন্য দেয়াল গড়ি তুলে দিচ্ছি।
আমরা দেয়াল গড়ি তুলে দিলাম ইনশাআল্লাহ। গড়ির কাটা মেপেই বাংলাদেশের উন্নয়ন হবে ইনশাআল্লাহ। দেয়াল গড়ি মানে পাল্লা, দেয়াল গড়ি মানে সাপলা করি, দেয়াল গড়ি মানে রিক্সা, দেয়াল গড়ি মানে ফুলকপি, দেয়াল গড়ি মানে ছাতা, দেয়াল গড়ি মানে আমাদের 11 দলের সকল প্রতীক। আমরা মিলেমিশে করে দেয়াল গড়িকে বিজয়ী করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাতে ইসলামের সম্মানিত সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি, আপনাদের প্রিয় মানুষ, আমারও প্রিয় মানুষ, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, তার হাতে আমরা ফলকা তুলে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, ইনসাফের প্রতীক এই দাঁড়িপাল্লা, এই দাঁড়িপাল্লা নিয়ে আগেও তিনি বিজয়ী হয়েছিলেন। এবার আশা করি বিপুল ভোটে আপনারা তাকে বিজয়ী করবে। ভাই মার্কাটা আছে, মৌলানা আবুল কালাম আজাদ, বাংলাদেশ জামাতে ইসলামী খুলনা।